তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। পার্টিসিপেন্ট আমাদের সবাই এসে পৌঁছায়নি, ওরা আসলে আমি ওদেরকে অ্যাকসেপ্ট করে নেব। তো প্রিভিয়াস ক্লাসে আমরা বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ, ভাষার বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সাধু ও চলিত ভাষা সম্পর্কে জেনেছিলাম, সাধু ও চলিত ভাষার পার্থক্য দেখেছিলাম। ঠিক আছে, সাধু ও চলিত ভাষার ব্যবহার প্রণালী দেখেছিলাম। ওই অধ্যায়টা মোটামুটি আমাদের ভালোভাবেই সম্পন্ন হয়ে গিয়েছিল। আজকে আমরা দ্বিতীয় যে পার্ট সেটাই চলে যাব, ব্যাকরণ। আজকে ব্যাকরণ সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা একটু বইটা দেখি যে ব্যাকরণ এখানে কি আলোচনা করা হয়েছে। আমি স্ক্রিনটা শেয়ার করছি। বইটা কি দেখা যাচ্ছে যুবরাজ? জি স্যার। গুড। তো ব্যাকরণ আসলে কি, বা ব্যাকরণ কি জন্য প্রয়োজন, এখানে দেখো অনেক বড় কথা লেখা আছে। আমি খুব সংক্ষেপে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এখানে অনেক কথা লেখা আছে, এগুলো বাসায় পড়বে। আমি স্বাভাবিকভাবে বোঝানোর জন্য যেটা দরকার সেগুলো বলছি। দেখো, একটা বিষয় কি, বাংলাদেশ একটা দেশ। এই দেশটা যদি বিচার বিভাগ না থাকতো, ঠিক আছে, পুলিশ না থাকতো, আর্মি না থাকতো, তাহলে মানুষজন কিন্তু নিয়ম মেনে চলতো না। ঠিক আছে, কারণ মানুষের স্বভাবই হচ্ছে অনিয়ম করা, নিয়ম না মানা, নিয়ম ভাঙা। তো যদি দেশে আইন কানুন বা নিয়ম কানুন না থাকে, তাহলে কি হবে? দেশে অরাজকতা বিরাজ করবে। দেখা যাচ্ছে যে মানুষ যাকে খুশি তাকে ধরে মারবে, সবল দুর্বলের উপর অত্যাচার করবে, একটা হুলস্থুল পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। তাই মানুষের হিংস্রতাকে নিয়ন্ত্রণ করার জন্য, স্বভাবকে নিয়ন্ত্রণ করার জন্য এই দেশে আইন কানুন, বিচার বিভাগ ইত্যাদি ইত্যাদি আছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে শৃঙ্খলা রক্ষা করা। একইভাবে ভাষা, ভাষাকে যদি আমরা একটা দেশ হিসেবে চিন্তা করি, তাহলে এই ভাষার উপাদান, শব্দ, বাক্য, এগুলো এক একটা মানুষ যদি মনে করি, তাহলে এদেরও নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। না হলে এদের মধ্যে একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি হবে। তো ব্যাকরণের নিয়ম কানুনকেই, এই সরি, ভাষার নিয়ম কানুন রক্ষা করার জন্য যে আইন রচনা করা হয়েছে, তার নামই হলো ব্যাকরণ। হ্যাঁ, এখন ব্যাকরণ শব্দটা কোথা থেকে এসেছে? ঠিক আছে, ব্যাকরণ আসলে আহ, একটা সংস্কৃত শব্দ। এই সংশ্লিষ্ট শব্দটার আমরা যদি ভাগ করি, আলাদা আলাদা ভাবে বিভক্ত করি, তাহলে আমরা চারটে অংশ পাই। বি, আ, ক্রি আর অন। ঠিক আছে, তো বি, আ, ক্রি, অন, এই চারটা জিনিসকে একসাথে করলে হয় ব্যাকরণ। অর্থাৎ ব্যাকরণকে যদি ভাগ করা হয়, তাহলে স্যার। চারটি অংশ পাই না। এটা ঠিক সন্ধি না, এটা প্রকৃতি প্রত্যয় যুগে এই শব্দটা করছে। ঠিক আছে, বি, আ, টি, অন, ব্যাকরণ। এই বি, আ, টি, অন, এই প্রকৃতি প্রত্যয়গুলো আবার আহ, সংস্কৃত থেকে এসেছে। আহ, যেটাকে বাংলা ভাষায় অর্থ করলে দাঁড়ায় বিশেষভাবে বিশ্লেষণ। অর্থাৎ ভাষার বিভিন্ন উপাদানগুলোর মধ্যে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো নিয়ে বিশ্লেষণ করে ভাষার আভ্যন্তরীণ নিয়ম নীতি উদ্ঘাটন করা, এবং ভাষাকে শুদ্ধ রাখার জন্য যে শাস্ত্র আমরা পাঠ করি তার নামই হলো ব্যাকরণ। হয়তো আমি যেভাবে বলেছি জানাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। একটু সহজ করে যদি এইভাবে বলা হয় যে, এইখানে একটা দেখো বোল্ড দাগ দিয়ে একটা সুন্দরভাবে ব্যাকরণের সংজ্ঞা দেয়া আছে। যে শাস্ত্রের দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এর বিভিন্ন অর্থের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায়, তার নাম হচ্ছে ব্যাকরণ। গুরুত্বপূর্ণ, বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ, অর্থাৎ ভাষার যে বিভিন্ন অংশ আছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক যে নিয়ম দ্বারা লিপিবদ্ধ হবে, তাকে আমরা বলবো ব্যাকরণ। এখন প্রশ্ন হলো, তোরা সব সাউন্ডটা বন্ধ রাখো। এখন প্রশ্ন হলো, ব্যাকরণ কি আগে এসেছিল, নাকি ব্যাকরণ মেনে ভাষা তৈরি হয়েছিল? দেখো, ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃতিক ভাবে, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই কিন্তু ভাষা তৈরি হয়েছে। মানুষ
বিভিন্ন শব্দ আগে তৈরি করেছে। মনে করো প্রাচীন দুইজন মানুষ বনে বনে ঘুরে বেড়াচ্ছে, তাদের ক্ষুধা লেগেছে, হঠাৎ দেখলো একটা গাছে দুটো আপেল ঝুলতেছে। ঠিক আছে, এখন এরা তো নিজেদের মধ্যে কথা বলতে পারে না, তখনও ভাষা আবিষ্কার হয়নি। হয়তো আপেলটা দেখে কারোর মুখ থেকে বের হয়ে গেল আপেল। হুম, তখন থেকেই আরেকজন মানুষও মনে করলো যে না, এই জিনিসটাকে আপেল বলতে হবে। তখন দুইজন এই জিনিসটাকে আপেল নামে ডাকা শুরু করলো। এই দুইজন থেকে পরবর্তীতে অন্যরা, এইভাবে। তো এইভাবে আসলে মূলত শব্দের প্রথমে উৎপত্তি হয়। ঠিক আছে, যেমন বাংলায় আমরা যেটাকে বই বলি সেটাকে আমরা বই বলি, কিন্তু ইংরেজিতে এটাকে কিন্তু বই বলে না, এটাকে বলে বুক। ঠিক আছে, আমরা বলি ধন্যবাদ, ইংলিশটা বলে কি, থ্যাংক ইউ। আবার ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা বলে শুক্রিয়া। ঠিক আছে, তাহলে দেখো ভৌগোলিকভাবে বিভিন্ন অঞ্চলে ভাষার বিভিন্ন আলাদা আলাদা ভাবে কি হয়েছে, উৎপত্তি হয়েছে। অর্থাৎ একটা সময় ছিল যখন মানুষ কিন্তু গোষ্ঠীবদ্ধ হয়ে ছন্নছাড়া অবস্থায় বাস করত। বিশাল এলাকায় ছোট একটা গোষ্ঠী বাস করত। তাদের সাথে অন্যান্য জনগোষ্ঠীর কোনো সম্পর্ক ছিল না। তারা তাদের মধ্যেই একটা ভাষা উৎপত্তি করে ফেলেছে। এইভাবে তাদের সংখ্যা বেড়েছে, বাঙালিদের সংখ্যা বেড়েছে, ইংরেজদের সংখ্যা বেড়েছে। যতই মানুষের সংখ্যা বেড়েছে, তারা আস্তে আস্তে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এবং যখন তারা ছড়িয়ে পড়ার পর এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে তাদের দেখা পরিচয় হয়েছে, তখন তাদের মধ্যে ভাষার আদান প্রদান হয়েছে। তখন আবার এক ভাষার শব্দ আরেক ভাষায় ঢুকে গেছে। যেমন ইংরেজি ভাষার শব্দ চেয়ার এখন বাংলা ভাষায় ঢুকে গেছে। তাহলে এইভাবে অনেক সময় নিয়ে, অনেক সময় পার করে আসলে বর্তমানে ভাষাগুলো এই অবস্থায় এসে পৌঁছেছে। এখন বিষয়টা হচ্ছে ভাষা কিন্তু এখানেই থেমে যাবে না, এভাবেই চলতে থাকবে, পরিবর্তন হতে থাকবে। যেমন এখন বাংলা ভাষায় চাইনিজ শব্দ কম, আস্তে আস্তে অনেক চাইনিজ শব্দ ঢুকবে, তুর্কি শব্দ ঢুকবে। আবার চাইনিজ ভাষার মধ্যে অনেক বাংলা শব্দ হয়তো আস্তে আস্তে ঢুকে যাবে। এই প্রক্রিয়া পৃথিবী সৃষ্টির শুরু থেকে ছিল, একদম মানব জাতির শেষ পর্যন্ত এই প্রক্রিয়া বলবৎ থাকবে। তো ভাষাটা কিভাবে সৃষ্টি হলো এটা আমরা দেখেছি। এখন কথা হলো, ব্যাকরণটা কি ভাষার সাথেই সৃষ্টি হয়েছিল? না। আবার ব্যাকরণ বাংলা ভাষার জন্য যদি বাংলা ব্যাকরণ হয়, তাহলে অবশ্যই সেটা ইংরেজি ভাষার জন্য কিন্তু ইংরেজি ব্যাকরণ। তাহলে ব্যাকরণ জিনিসটার সাথে ভাষার সরাসরি সম্পর্ক কোথায়? ব্যাকরণ তো আগে আসেনি, আগে এসেছে ভাষা। তাইলে যে জিনিসটা আগে এসেছে সেটাকে আমরা আবার কিভাবে নিয়ম কানুন দিয়ে বাঁধবো? এখানেই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ ভাষার মধ্যে যে আভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আছে, সেটাকে খুঁজে বের করে আমরা ব্যাকরণ পেয়েছি। ব্যাকরণ আমরা আলাদাভাবে কিন্তু তৈরি করি নি। এই বিষয়টা মনে রাখতে হবে। ভাষার মধ্যে যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে, সেগুলো থেকে আমরা ব্যাকরণ খুঁজে পেয়েছি। আমরা আলাদাভাবে কিন্তু ব্যাকরণ তৈরি করিনি। আচ্ছা, তো এখানে আমরা ভাষা সম্পর্কে অনেক জ্ঞানী গুণীজনের মন্তব্য পেয়েছি। তোমরা এগুলো একটু পড়ে নেবে, এগুলো আমি আলাদাভাবে আর পড়লাম না। তো এখানে আহ, বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে যে বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা। এই ভাষায় ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক ও গঠনগত নিয়ম শৃঙ্খলা রয়েছে। এর কারণটা কেন জানো? বাংলা ভাষাটা এরকম হতো না যদি বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি না হতো। সংস্কৃত ভাষা ছিল খুব স্ট্রিক্ট ভাষা, বেদের ভাষা, প্রাচীন বিভিন্ন রকম ধর্মগ্রন্থের ভাষা ছিল সংস্কৃত ভাষা। তো সংস্কৃত ভাষায় প্রত্যেকটা শব্দ কিন্তু খুব স্ট্রিক্ট রুল দ্বারা নির্ধারিত হচ্ছে। কারণ তোমরা জেনে থাকবে যে সনাতন ধর্ম বলে থাকি, হিন্দু ধর্ম বেশ পুরাতন ধর্ম। তো এই ধর্ম প্রথম থেকে নিয়ন্ত্রণ করত সমাজের একটা বিশেষ গোষ্ঠী, যাদেরকে আমরা বলি ব্রাহ্মণ। এবং তারাই শুধুমাত্র সংস্কৃত ভাষা পড়তে পারত। তো সংস্কৃত ভাষা পড়ার ক্ষেত্রে এই বিষয়টাকে এক্সক্লুসিভ রাখার জন্য তারা এর নিয়ম শৃঙ্খলার সাথে কোনো কম্প্রোমাইজ করেনি। এবং সে কারণেই এর বিশুদ্ধতা মোটামুটি রক্ষিত হয়েছে। এবং সেখান থেকে কালক্রমে শব্দের পরিবর্তন পরিবর্ধন হতে হতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তো যেহেতু একটা নিয়মতান্ত্রিক ভাষা থেকে এটার উৎপত্তি হয়েছে, তাই এর মধ্যেও খুব চমৎকার কিছু নিয়ম শৃঙ্খলা আছে। বলা হচ্ছে যে তিনটা কথা বলা হচ্ছে: ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক এবং গঠনগত। এর মানে কি? ধ্বনি, আমরা বলি ক, ক কে আমরা খাতায় লিখি কিভাবে সেটা তো আমরা জানি। তাহলে আগে আমরা স্বরটা উচ্চারণ করি,
তারপরে সেটার একটা লিখিত রূপ দেই, তাহলে আমাদের গলা থেকে যে আওয়াজ উৎপন্ন হয় তার লিখিত রূপকেই আমরা বলি ধ্বনি। কয়ের জন্য ধ্বনি একরকম, আবার রস্বইয়ের জন্য ধ্বনি কিন্তু আরেক রকম। ঠিক আছে, তো ধ্বনিতাত্ত্বিক নিয়ম শৃঙ্খলাও যেরকম আছে, রূপতাত্ত্বিক বলতে শব্দের গঠনের মধ্যে যে নিয়ম শৃঙ্খলা সেটাকে বোঝায়। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে পুস্তকে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপ বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয়, তাই বাংলা ভাষার ব্যাকরণ। তো বাংলা ভাষার কিছু প্রামাণ্য সংজ্ঞা এখানে আছে, এগুলো সব একই রকম, তোমরা একটু পড়ে নেবে। দেখো ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি। ব্যাকরণ পাঠের খুব স্পেসিফিক কিছু তাৎপর্য আছে। আমরা যেমন বাংলায় যারা কথা বলি, আমরা বাংলা ভাষা জন্মানোর পরে, মানে আমরা জন্মানোর পরে বাংলা ভাষা আস্তে আস্তে ব্যবহার করছি। হয়তো আমরা যখন ছোট, তখন হয়তো যুবরাজ তোমার সাউন্ডটা একটু বন্ধ রাখো, হ্যাঁ। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা কোনো শব্দ জানতাম না। আস্তে আস্তে আমরা বলা শিখেছি বই, একদিন হয়তো বই বলা শিখেছি, কারণ মাকে ওই জিনিসটা বলতে শুনেছি এটা বই। বাবাকে পেপার পড়তে দেখেছি, বাবা বলতো মাকে পেপারটা দাও, তখন আমরা শিখেছি যে এটা আসলে পেপার। ঠিক আছে, তারপরে কলমটা হাতে নিয়ে বাবাকে বলতে শুনেছি কলম, তখন বুঝেছি যে এটা হলো কলম। তো এইভাবে আমরা দেখে দেখে আমাদের বাবা মা, আমাদের পরিবারের অন্যান্য সদস্য, আমাদের সমাজে যারা আমাদের আশেপাশে বাস করে, তাদের কথাবার্তা বার্তা শুনতে শুনতে বুঝতে বুঝতে আমরা প্রথমে বিভিন্ন শব্দ সম্পর্কে জেনেছি। তাহলে দেখো, জন্ম থেকে কিন্তু আমরা ব্যাকরণ সম্পর্কে জানিনি। ঠিক আছে, ভাষা কিন্তু আমরা সুন্দরভাবে ব্যবহারই করে যাচ্ছি। তাহলে ব্যাকরণের দরকারটা কি? আমার প্রশ্ন হচ্ছে এখানে, যে কথা, যে ভাষা আমরা বলতে পারি, যে ভাষা আমরা বুঝতে পারি, এখানে ব্যাকরণ শেখার দরকারটা কি? ঠিক আছে, আসলে কিন্তু দরকার আছে। কারণ আমি হয়তো স্বাভাবিকভাবে এটা ব্যবহার করতেছি, কিন্তু যখন এটা আমি দাপ্তরিক ভাবে ব্যবহার করব, যখন এটা আমি আরো গুরুত্বপূর্ণ জায়গায় সৌন্দর্যের সাথে ব্যবহার করতে হবে, তখন এই ভাষার আভ্যন্তরীণ গঠন সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, তাহলে কিন্তু আমি এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবো না। যেমন আমি হয়তো তোমাকে জিজ্ঞেস করলাম, যুবরাজ ভাত খেয়েছো? তুমি বললা হ্যাঁ, ভাত খাইছি। এখন তুমি কিন্তু যদি এটা পরীক্ষার খাতায় লেখো তাহলে কিন্তু ভাত খাইছি লিখতে পারবা না, লিখতে হবে ভাত খেয়েছি। ঠিক আছে, তাহলে ভাষার সুন্দর প্রয়োগের জন্য ব্যাকরণ জানা দরকার। আবার বিভিন্ন শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে সেটা জানার জন্য ব্যাকরণ জানা দরকার। যেমন আমরা বলি বিদ্যালয়। ঠিক আছে, বিদ্যালয় মানে আমরা স্বাভাবিকভাবে বুঝি স্কুল, কিন্তু বিদ্যালয় এই শব্দটার উৎপত্তি কোথা থেকে হলো, আমরা দেখব যে দুইটা আলাদা আলাদা শব্দ থেকে বিদ্যালয় শব্দের উৎপত্তি হয়েছে। একটা হলো বিদ্যা, আর একটা হলো আলয়। অর্থাৎ এটাকে যদি সমাস করা হয় তাহলে বিদ্যা শিক্ষার আলয়, অর্থাৎ যেখানে বিদ্যা শেখা হয়, যে ঘরে বিদ্যা শেখা হয় তাকে বলা হয় বিদ্যালয়। আলয় মানে হলো ঘর বা বাড়ি। ঠিক আছে, তাহলে দেখো, আমরা যদি সন্ধি সম্পর্কে না জানতাম তাহলে বিদ্যালয়কে সন্ধি বিচ্ছেদ করতে পারতাম না। এই সন্ধি হলো ব্যাকরণের একটা অংশ। ঠিক আছে, তাহলে এই যে বাংলা ভাষার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলিমেন্ট, যেমন সমাস, সন্ধি, ঠিক আছে, এগুলো সম্পর্কে জানতে গেলেও কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমাদেরকে ব্যাকরণ পাঠ করতে হবে। তো এখানে দেখো কিছু উদাহরণ দেওয়া হয়েছে। বলছে ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ ও বৈশিষ্ট্যকে নিরূপণ করে। ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি এবং সেই সবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জানা যায়। ব্যাকরণ পাঠ করে লেখায় ও কথায় ভাষা প্রয়োগে শুদ্ধতা রক্ষা করা যায়। ব্যাকরণ পাঠে ভাষার সৌন্দর্য অনুধাবন ক্ষমতা বৃদ্ধি পায়। ব্যাকরণ সাহিত্যের রস আস্বাদনে সহায়ক ভূমিকা পালন করে। ব্যাকরণ পাঠের মাধ্যমে ছন্দ অলংকার বিষয়ে জ্ঞান লাভ করা যায়। ভাষা পরিবর্তনের ধারা, নিয়ম শৃঙ্খলার বর্ণনা ও বিশ্লেষণ ব্যাকরণ পাঠে অবহিত হওয়া যায়। তাহলে দেখা যাচ্ছে আমাদের এই যে ভাষা, সেই ভাষাটাকে সুন্দরভাবে ব্যবহার করার জন্য তার ভেতরে যে বিভিন্ন উপাদান আছে, শব্দ আছে, ধ্বনি আছে, ঠিক আছে, বাক্য আছে,
আবার বাক্যের বিভিন্ন অংশ আছে। এই বিষয়গুলো সম্পর্কে সুন্দরভাবে যদি আমরা জানতে পারতাম বা জানতে পারি, তাহলে এটাকে আমরা আমাদের ভাষার ক্ষেত্রে আরো ভালোভাবে প্রয়োগ করতে পারবো। এই জন্য ব্যাকরণ জানার কিন্তু প্রয়োজন আছে। বাংলা ভাষায় ভাষী মানুষ হিসেবে আমাদেরকে অবশ্যই বাংলা ব্যাকরণ জানতে হবে। এখন প্রশ্ন হলো, বাংলা ব্যাকরণে আমরা কি কি আলোচনা করি? বাংলা ব্যাকরণের মৌলিক অংশ হলো চারটি। এই চারটি অংশের আবার অনেক উপ অংশ আছে। চারটি মৌলিক অংশকে ভাগ করলে অনেকগুলো আবার পৃথক পৃথক ছোট ছোট উপ অংশ পাওয়া যায়। তো প্রথম চারটি অংশ সম্পর্কে আমরা জানি, এই চারটি অংশ কি? এক, ধ্বনিতত্ত্ব, ফনেটিক। ঠিক আছে, আমরা এই যে আমাদের বর্ণমালাকে বলি ক, অ, আ, ক, খ। বাংলা বর্ণমালায় যে 50টি বর্ণ আছে বা 52টি বর্ণ আছে, যাই হোক, ঠিক আছে, এই বর্ণগুলোকে একত্রে আমরা বলি বর্ণমালা। তো প্রত্যেকটা বর্ণের উচ্চারণ কেমন হবে, কোথা থেকে হবে, নাকের মধ্যে থেকে হবে, নাকি গলার কণ্ঠের ভেতর থেকে হবে, নাকি দাঁত ও জিভের সংস্পর্শে হবে, অর্থাৎ ধ্বনিগুলো কোথা থেকে কিভাবে উচ্চারিত হয়, ধ্বনিগুলো কিভাবে সৃষ্টি হয়, এই নিয়ে আলোচনা করা হয় ফনেটিক্স বা ধ্বনিতত্ত্বে। ঠিক আছে। 2 নাম্বার হলো মরফোলজি, যেটাকে আমরা বলি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। হ্যাঁ, একই কথা, শব্দতত্ত্বের পোশাকি নাম হলো রূপতত্ত্ব। তো শব্দতত্ত্ব কি, কিভাবে বিভিন্ন ধ্বনিগুলো শব্দ গঠন করে, এই বিষয়টা জানাটাই হলো শব্দতত্ত্বের মূল অংশ। যেমন শব্দতত্ত্বের মধ্যে আলোচিত হয় রূপতত্ত্ব একই। একই জিনিস, শব্দতত্ত্ব যেটা, রূপতত্ত্ব সেটা। ঠিক আছে। যেমন আমরা একটু আগে যে উদাহরণটা দিলাম সন্ধি, বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। দেখো, বিদ্যার শেষে আকার আছে, আলয়ের আগেও আকার আছে। আ একটা ধ্বনি, এ আও একটা ধ্বনি, তা দুই আ মিলে কিন্তু একটা আকার হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু শব্দতত্ত্বের আলোচিত বিষয়বস্তু। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো বাক্যতত্ত্ব বা পদক্রম। বাক্যতত্ত্ব বা পদক্রম, সিনট্যাক্স। ঠিক আছে। আমরা জানি পদকে বেশ কিছু ভাগে ভাগ করা হয়। বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ। বাংলা ভাষায় পদকে আমরা 5 ভাগে ভাগ করি। আবার টার্মস, এই পদকে আমরা ইংরেজিতে কিন্তু আবার 8টি ভাষায় ভাগ করি। তাহলে বাংলা ভাষায় বিভিন্ন পদগুলো কোনটার পরে কোনটা আসবে, ঠিক আছে, সেগুলো তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক বজায় রাখবে, এই আলোচনাগুলো বাক্যতত্ত্ব বা পদক্রম বা সিনট্যাক্সে আলোচনা করা হয়। কেমন? আচ্ছা। তো বাক্যতত্ত্ব বা পদক্রমের মধ্যে অনেক বিষয় আলোচিত হয়, তার মধ্যে সমাস আছে। ঠিক আছে। তারপরে তোমার আহ আহ, আরো বিভিন্ন বিষয় আছে, এটা অবশ্য তো আমরা পরবর্তীতে যখন যাব, এখানে একটু দেখো যে ধ্বনি বর্ণ এটা কোনটার অংশ, এগুলো আলাদা আলাদা ভাবে শিখবো। হ্যাঁ, এরপরে আরো এরকম অনেক জিনিস আছে, তাই আমি আপাতত এখানে টাইম ওয়েস্ট না করে আমি তোমাদেরকে শুধুমাত্র সাধারণ একটা ধারণা দিয়ে দেই। তারপরে হচ্ছে অর্থতত্ত্ব বা সিম্যান্টিক্স। ঠিক আছে। অর্থ কি সেটা তো ভালো করেই বুঝতে পারতেছো, নামেই প্রকাশ পেয়ে যাচ্ছে। যা শিখছি তা আসলে কি অর্থ বহন করে। অর্থাৎ আমরা মূলত ভাষাকে ব্যবহার করি বিভিন্ন জিনিসের অর্থবাচকতা বা অর্থদ্যোতকতা তৈরি করার জন্য। তো সেই জিনিসটাই কিন্তু সিম্যান্টিক্স বা অর্থতত্ত্বের আলোচিত বিষয়। এর অধীনে আরো অনেকগুলো উপবিভাগ আছে, যেগুলো আমরা পরবর্তীতে দেখতে পাবো। তাহলে এই ছিল আমাদের মূলত ব্যাকরণ নিয়ে সাধারণ আলোচনা, যে ব্যাকরণ জিনিসটা কি। এরপরে একটা ছোট্ট অনুশীলন দেওয়া আছে, ব্যাকরণকে ভাষার কি বলা হয়। একটা ছোট্ট বহু নির্বাচনী, চলে যাই। এরপরে আমরা ধ্বনি ও বর্ণে। ধ্বনি কি, বর্ণ কি? আমি একটু আগে তোমাদেরকে এই বিষয়ে ক্লিয়ারলি বলেছি, আবার একবার বলি। দেখো, আমরা যে কথা বলি, কথা বলার জন্য আমরা একটা সিস্টেম ব্যবহার করি। যেরকম আমাদের মুখ আছে, মুখ থেকে আমরা শব্দ উচ্চারণ করতে পারি।
তো আমাদের মুখের মধ্যে আবার অনেক অংশ আছে। আমাদের ফুসফুস থেকে যে বাতাসটা বের হয়ে আসে, এটাকে আমরা মুখের মধ্যে বিভিন্ন জায়গায় বাধা প্রয়োগ করি। তখন সেখানে একটা কম্পন বা অনুরণন তৈরি হয়। আর কম্পন বা অনুরণনই হলো ধ্বনি। যেমন আমরা শ্বাস নিয়েছি, ফুসফুসে বাতাসটা ভরে নিয়েছি, এবার বাতাসটা যখন বের হয়ে আসছে, তখন এটা আমাদের কণ্ঠে যে ধাক্কা খাচ্ছে, আমাদের তালুতে যে ধাক্কা খাচ্ছে, আমাদের দাঁতের ফাঁকায় যে বাধাগ্রস্ত হচ্ছে, আমাদের জিভে যে ধাক্কা লাগছে, নাকের মধ্য দিয়ে বের হচ্ছে। তো বিভিন্ন জায়গা থেকে আমরা এই শব্দ, এই বাতাসটাকে নিয়ন্ত্রিতভাবে বের করতেছি, এবং তার ফলে কিছু স্পেসিফিক ধ্বনি তৈরি হচ্ছে। যেমন ক, আমি বললে যেমন শোনাবে, তুমি বললেও একই রকম শোনাবে, কারণ আমরা জানি এই ধ্বনিটাকে কিভাবে তৈরি করতে হয়। আবার এই ধ্বনিগুলোকেই যখন সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে একটার পর একটা ব্যবহার করব, তখন দারুণ একটা অর্থবাচক শব্দ তৈরি হবে। যেমন ক একটা ধ্বনি, ল আরেকটা ধ্বনি, ম আরেকটা ধ্বনি, তিনটা ধ্বনি আমরা যদি সুন্দরভাবে একটার পিছনে একটা লাগিয়ে দেই, ক ল ম, কলম, এটা কি হয়ে গেল? কলম। কলম হয়ে গেল একটা শব্দ। ঠিক আছে? তাহলে ধ্বনি কি? ধ্বনি হচ্ছে আমাদের মুখের বা বাকযন্ত্রের ভেতরে বিভিন্ন স্থানে বায়ু বাধা পেয়ে যে আওয়াজ তৈরি করে, সেটাকেই আমরা বলি ধ্বনি। আর এই ধ্বনিটাকেই যখন আমরা লিখিত রূপ দেই, কাগজে লিখি, তখন সেটাকে বলা হয় বর্ণ। যেমন এই যে এটা দেখতেছো, এটা ব, এটা একটা বর্ণ। কিন্তু ব উচ্চারণ করছি আমি যেভাবে উচ্চারণ করতেছি, তুমিও সেইভাবে উচ্চারণ করতেছো। আমার শ্বসন যন্ত্র, বাকযন্ত্র যেভাবে ব কে তৈরি করছে, তোমার বাকযন্ত্র ঠিক একইভাবে ব কে তৈরি করছে। তাহলে ব একটা ধ্বনি, যেটা বাংলা ভাষাভাষী সকলেই তৈরি করতে পারে, এবং এই ধ্বনিটাকেই যখন কাগজে কলমে, খাতা কলমে লেখা হয়, তখন সেটাকে আমরা বলি বর্ণ। আচ্ছা, আশা করি এই বিষয়ে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো বর্ণ কাকে বলে এ সম্পর্কে ডক্টর বা ধ্বনি সম্পর্কে সুনীত কুমার চট্টোপাধ্যায় বলেছেন, কোন ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে আমরা কতগুলো ধ্বনি পাই। ঠিক আছে? যেমন আমি যদি বলি আমি ভাত খাই, আমি, আ, ম, রস্বইকার, এগুলো সবই হলো ধ্বনি। এই ধ্বনিগুলো সুন্দরভাবে একটার পর একটা জুড়ে আমরা একটা শব্দ তৈরি করেছি। তারপরে শব্দগুলোকে আবার সুন্দর করে জুড়ে আমরা কি তৈরি করেছি? বাক্য তৈরি করেছি। তাহলে আচ্ছা, একটু 1 মিনিট ধরো। রান কি পড়তেছে দেখো তো। জি স্যার। না, একটু বাইরে আমি পড়া বন্ধ করলাম তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অসুবিধা নেই। তাহলে দরজাটা তো যা বলছিলাম, অনেকগুলো ধ্বনি একত্রিত হয়ে একটা বর্ণ তৈরি করে, আবার অনেকগুলো বর্ণ পরস্পর মিলিত হয়ে একটা বাক্য তৈরি করে। আর বাক্যগুলো একত্রিত হয়ে ভাষা তৈরি করে। ঠিক আছে? ধ্বনি শ্রেণী বিভাগ, ধ্বনিকে বেশ কিছু ভাগে ভাগ করা যায়। প্রাথমিকভাবে ধ্বনিকে 2 ভাগে ভাগ করি আমরা, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এটাই হচ্ছে মূল শ্রেণী বিভাগ। স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি হচ্ছে সেই সকল ধ্বনি যারা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, সেগুলোকে আমরা বলি স্বরধ্বনি। ঠিক আছে? যেমন অ, আ, রস্বই দীর্ঘই, রস্ব দীর্ঘ, এই রিপ পর্যন্ত যে ধ্বনিগুলো আছে, এগুলো হচ্ছে স্বরধ্বনি। ঠিক আছে? আর ব্যঞ্জন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, সব একটু দিতে সময় লাগে স্যার। হ্যাঁ শোনো, হ্যাঁ এটাই বলছি, ব্যঞ্জন ধ্বনির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরা স্বরধ্বনির সহায়তা ছাড়া উচ্চারিত হতে পারে না। ঠিক আছে? স্বরধ্বনি উৎপন্ন হতে সময় কম লাগে, আর ব্যঞ্জন ধ্বনি তৈরি করতে সময় একটু বেশি লাগে। তবে মূল বিষয় হলো, স্বরধ্বনি কি? যে ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে, তাদেরকে আমরা স্বরধ্বনি বলি। আর অন্য ধ্বনির সহায়তা নিয়ে যে ধ্বনি উচ্চারিত হয়, সেটাকে আমরা বলি ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে?
তো স্বরধ্বনির লিখিত রূপকে আমরা বলি স্বরবর্ণ এবং ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপকে আমরা বলি ব্যঞ্জন বর্ণ। ক থেকে একেবারে শেষ পর্যন্ত যা আছে এগুলো হলো ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে? যেমন একটু উদাহরণ দেই, আমি যদি বলি অ, অর মধ্যে শুধু অই আছে, আর কিছুই নাই। কিন্তু যদি বলি ক, তাহলে ক যোগ অ, এটা হলো ক। তাহলে অ এর সাহায্য না নিয়ে কিন্তু ক উচ্চারিত হতে পারতেছে না। এই বিষয়টা খেয়াল করেছো, তাই না? এইটাই হচ্ছে স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনির মূল কারিশমা। অর্থাৎ স্বরধ্বনি উচ্চারিত হতে অন্য কারো সহায়তা লাগে না, ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হতে স্বরধ্বনির সহায়তা লাগে। এখানে স্বরধ্বনি মোট 11টি দেখানো হয়েছে। অ থেকে ও পর্যন্ত মোট 11টি এগুলো দেখানো হয়েছে। অ, আ, হ্রস্ব ই দীর্ঘ হ্রস্ব উ 6টা, আর এই 5টা 11টা। আচ্ছা, রি, এ, ওই এগুলো কোথায় গেল আল্লাহ জানে। যাই হোক, এগুলো তো আগে স্বরধ্বনির অংশ ছিল। এরপরে ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণ। একটু আগেও বলেছি যে ক থেকে একেবারে খণ্ডত্ব চন্দ্রবিন্দু পর্যন্ত, হ্যাঁ, অনুস্বার চন্দ্রবিন্দু পর্যন্ত এগুলো হলো ব্যঞ্জন ধ্বনি, মোট 39টি। তো এই 39 এবং 11 50টি। এই 50টি হচ্ছে আমাদের তোমার আহ, বাংলা ভাষার বর্তমান বর্ণ বা বর্ণমালা। আগে আমরা যখন ছোট ছিলাম আমরা আরো দুটো জিনিস শিখেছি। হ্যাঁ, লি, লি বলে একটা জিনিস ছিল, রি, লি, রি এরকম একটা বিষয় ছিল আর কি। তা সেই যেগুলো, এই দুটো এখন বাতিল হয়ে গেছে, তখন 52টি শিখতাম আমরা। তো ওগুলো যেহেতু এখন আর বাংলা ভাষায় ওদের প্রয়োগ নেই, এদেরকে এখান থেকে কিক আউট করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তবে সংস্কৃতে সম্ভবত এদের এখনো ব্যবহার আছে, আমার জানা নাই। এবার দেখো স্বরধ্বনি শ্রেণীবিভাগ এবং উচ্চারণ বৈশিষ্ট্য। হুম, স্বরধ্বনির মধ্যে কিছু অংশ আছে যেগুলো উচ্চারণ করতে অল্প সময় লাগে, তাদেরকে আমরা ঋস্বস্বর বলবো। অ, রস্বই, রস্ব, রি এগুলো হচ্ছে ঋস্বস্বর। হ্যাঁ, ঋস্বস্বর মানে অল্প সময় লাগে। দীর্ঘস্বর আ, দীর্ঘই, দীর্ঘ এগুলো একটু একটু বেশি সময় লাগে, তাই এগুলোকে আমরা বলি দীর্ঘস্বর। আবার এরা কোথা থেকে উচ্চারণ হয় সেটাও দেখানো হয়েছে। অ, আ এরা কণ্ঠ থেকে উচ্চারণ হয় বলে এদের নাম হলো কণ্ঠধ্বনি। হ্যাঁ, রস্বই দীর্ঘই তালু থেকে উচ্চারণ হয় বলে তালব্য ধ্বনি। আচ্ছা, ঠোঁট বা ওষ্ঠ থেকে রস্ব এবং দীর্ঘ উৎপন্ন হয় বলে এরা হচ্ছে ওষ্ঠধ্বনি। মূর্ধা, মূর্ধা কোনটা জানো? মূর্ধা হচ্ছে এই যে আলটাকরা বলি, আমাদের গালের উপরে যে অংশ, ওখান থেকে রি উচ্চারণ হয় বলে এটাকে বলি মূর্ধন্য ধ্বনি। এ, ওই কণ্ঠ তালু থেকে উৎপন্ন হয়, তাই এদেরকে বলা হয় কণ্ঠ তালব্য ধ্বনি। যেহেতু কণ্ঠ থেকে উৎপন্ন হয়, তালু থেকে উৎপন্ন হয়, তাই এদেরকে বলা হচ্ছে কণ্ঠ তালব্য ধ্বনি। ঠিক আছে? এরপরে ও এবং ঔ, এটা কণ্ঠ এবং ওষ্ঠ দুটোকেই ব্যবহার করে, তাই এটার নাম হচ্ছে কণ্ঠস্থ ধ্বনি। ওষ্ঠ মানে কি জানো? ওষ্ঠ মানে হলো ঠোঁট। ওষ্ঠ হচ্ছে ঠোঁট, এইটা মাথায় রাখবা। আর তালু, তালু হচ্ছে আমাদের গালের ভেতরে, উপরে গালের ভিতরে একদম ছাদ যে অংশটা, উপরের অংশটাকে বলা হয় তালু। কণ্ঠ ও তালুর সাথে এ, ওই এগুলো কণ্ঠ ও তালুকে ব্যবহার করে উচ্চারণ হয়, তাই এদের বলি কণ্ঠ তালব্য ধ্বনি। আচ্ছা, এরপরে দেখো ব্যঞ্জন ধ্বনির কিছু বৈশিষ্ট্য আছে। ব্যঞ্জন ধ্বনিকে 3 ভাগে ভাগ করা হয় উচ্চারণ বৈশিষ্ট্য অনুসারে। মনে রাখতে হবে বৈশিষ্ট্য কি, উচ্চারণ বৈশিষ্ট্য অনুসারে ব্যঞ্জন ধ্বনিকে 3 ভাগে ভাগ করা হয়। স্পর্শ ধ্বনি, তারপর হচ্ছে অন্তস্থ ধ্বনি, তারপর হচ্ছে ঊষ্ম ধ্বনি। খুব সহজ, এগুলো মুখস্থ, শুধু নাম মুখস্থ রাখলে বাকিগুলো একদম ইজি। স্পর্শ ধ্বনি আবার কোনটা? স্পর্শ ধ্বনি হচ্ছে যে ধ্বনিগুলো মুখের ভেতরে কোনো না কোনো অংশকে স্পর্শ করে উচ্চারিত হয়, তাদেরকে বলে স্পর্শ ধ্বনি। ক থেকে ম, এই যে 25টা শব্দ আছে, এরা আমাদের বাকযন্ত্রের কোনো না কোনো অংশকে উচ্চারণ করে তারপরে উচ্চারিত হয়, স্পর্শ করে তাই উচ্চারিত হয়, তাই এদেরকে আমরা বলি স্পর্শ ধ্বনি। তো এই স্পর্শ ধ্বনিকে আবার 5 রকমে ভাগ করা হয়: কণ্ঠ ব্যঞ্জন, তালব্য ব্যঞ্জন, মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন আর ওষ্ঠ ব্যঞ্জন। হ্যাঁ, ব্যঞ্জন মানে কি? ব্যঞ্জন মানে হচ্ছে দুটোকে একসাথে বুঝালে ব্যঞ্জন বলা হয়। কণ্ঠ ব্যঞ্জন, কণ্ঠের স্পর্শ করে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় কণ্ঠ ব্যঞ্জন। একইভাবে বাকিগুলাও খুব সহজ, এগুলো আলাদাভাবে জাস্ট মুখস্থ রাখবা। এগুলো কণ্ঠ মানে মিনিং খুবই সহজ। তারপরে অন্তস্থ ধ্বনি কোনগুলা? কিছু ধ্বনি আছে এদের উচ্চারণ স্পর্শ ধ্বনি আর ঊষ্ম ধ্বনির মাঝামাঝি, তাদেরকে আমরা বলি অন্তস্থ ধ্বনি। অন্ত মানে কি? মাঝে।
অন্ত মানে কি? ভিতরে, দুইটা জিনিসের ভেতরে যেটা থাকে এটাকে আমরা বলি অন্তস্থ। অন্তস্থ মানে হচ্ছে যেটা ভেতরে আছে, ভেতরে বসে আছে, সেটাকে বলে অন্তস্থ। তা কিছু ধ্বনি আছে এখানে দেখানো হয়েছে, অন্তর্য, অন্ত্যস্ত, তারপরে র, ল এবং ব, এরা সবাই স্পর্শ এবং ঊষ্ম ধ্বনির মাঝামাঝি এদের উচ্চারণ বৈশিষ্ট্য, তাই এদেরকে আমরা বলি অন্তস্থ ধ্বনি। আর ঊষ্ম, ঊষ্ম হচ্ছে কিছু ধ্বনি আছে যেগুলো উচ্চারণ করার পরে পেছনে একটু হ্রাস থেকে যায়। স, হ্যাঁ, হ, দেখো পেছনে একটু অংশ রয়ে গেছে, ঠিক আছে? ঊষ্ম মানে বলার পরেও একটু অংশ থেকে যায়, কি যেন একটু বলা হয়নি, হ্যাঁ, তাই এদেরকে বলা হয় ঊষ্ম। যেমন তালিব স, মূর্ধন্য স, দন্ত স, হ, এগুলো হচ্ছে ঊষ্ম ধ্বনি। অর্থাৎ এরা যখন উচ্চারণ করা হয় তখন আমাদের গালটা একটু খোলা থাকে, শব্দটা বের হয়ে যায়, এরা হচ্ছে ঊষ্ম ধ্বনি, ঠিক আছে? আর ওই এই ধ্বনি ওখানে একটা সুন্দর কথা বলেছে যে যেসব ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে ধ্বনির হ্রাস টেনে রাখা যায়, এই যে স, হ, দেখো আমরা কিন্তু হ্রাস টেনে রাখতেছি, ঠিক আছে? তাই এদেরকে আমরা বলি ঊষ্ম ধ্বনি। আচ্ছা, আবার এদেরকে যখন আমরা উচ্চারণ করি শীষ ধ্বনির সাথে এদের কিছু সামঞ্জস্য রয়েছে, তাই আমরা এগুলোকে শীষ ধ্বনি নামেও অভিহিত করি। হ্যাঁ, দেখবা শীষ দেওয়ার সময় এদেরকে কিন্তু, হ্যাঁ, আহ, যেরকম আমাদের ঠোঁটের ফাঁকা দিয়ে বাতাসটা বের হয়ে আসে, এদের উচ্চারণ ভঙ্গিটা অনেকটা ওই রকম, তাই এদেরকে আমরা ঊষ্ম ধ্বনি নামেও, শীষ ধ্বনি নামে অভিহিত করে থাকি। তাহলে ধ্বনি মূলত যে তিন প্রকার এখানে আমরা দেখলাম, ব্যঞ্জন ধ্বনি মূলত তিন প্রকার, অর্থাৎ স্পর্শ ধ্বনি, অন্তঃস্থ ধ্বনি এবং ঊষ্ম ধ্বনি। এই বিষয়টা আমরা জানলাম, তোমরা বাসায় একটু ভালো করে পড়বা, তাহলে আরো ডিটেইল জানতে পারবা। এরপরে দেখো, উচ্চারণ স্থান অনুযায়ী স্পর্শ ধ্বনিকে আমরা 5টা বর্গে ভাগ করেছি, ঠিক আছে? অর্থাৎ ক থেকে ঙ যারা, এরা একই জায়গা থেকে উচ্চারিত হয় বলে আমরা এদেরকে ক বর্গীয় বর্ণ বলছি। একইভাবে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ বর্গীয়, জ, ঝ, ঞ, এইভাবে 25টা বর্ণকে আমরা 5টা 5টা করে মোট 25টা বর্ণকে ভাগ করছি। প্রথম দেখো, প্রত্যেকটা দলের প্রথমে যে বর্ণটা আছে ক, এই দলে আছে চ, এখানে হচ্ছে ট, এটা ত, আর এটা হচ্ছে প। এগুলোকে একসাথে আমরা বলছি ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। ক বর্গ মানে ক, খ, গ, ঘ, ঙ। ট বর্গ মানে হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এগুলো মনে রাখতে হবে, সহজ। এরপরে বলছে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান এবং বৈশিষ্ট্য, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিগুলো কে কোন জায়গা থেকে উচ্চারিত হয় আর বৈশিষ্ট্যটা কি। ক, খ, গ, ঘ, ঙ এবং হ, এরা কণ্ঠ আর জিহ্বা মূল মানে জিভের গোড়া থেকে উচ্চারিত হয়, তাই নাম হলো কণ্ঠ বা জিহ্বা মূলীয় ধ্বনি। চ, ছ বর্গীয়, জ, ঝ, ঞ, তার সাথে আছে অন্ত্যস্ত এবং তালবস্য, তালিব্যস্য বলি আমরা যেটা, বা তালব্যস্য বলি, এরা তালু থেকে উৎপন্ন হয়, তাই এরা হলো তালব্য ধ্বনি। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য, র, অড়, অর্ধ এবং মূর্ধন্য ষ, এরা মূর্ধা, মূর্ধ, হ্যাঁ, তাই এদেরকে বলে মূর্ধন্য ধ্বনি। মূর্ধা কোনটা? ট উচ্চারণ করো, দেখবা দাঁতের উপরে একটা অংশে যে জিভটা ঠেকে যায় ওইটাকে বলে মূর্ধা, ওইখান থেকে এরা উচ্চারিত হয় বলে এদের নাম হলো মূর্ধন্য ধ্বনি। দন্ত ধ্বনি, ত, থ, দ, ধ, দন্তন্য, ল, দন্তস্ব, এই যে ধ্বনিগুলা, এগুলো সব জিভ আর দাঁত একসাথে মিলে উচ্চারণ হয়, তাই দাঁতের সহায়তায় উচ্চারণ হয় বলে এদেরকে দন্ত ধ্বনি বলে। আর ঠোঁট বা ওষ্ঠ থেকে উচ্চারিত হয় প, ফ, ব, ভ, ম, ঠোঁট এক জায়গায় হলে এই ধ্বনিগুলো উচ্চারণ হয়, তাই এদেরকে আমরা নাম দিয়েছি ওষ্ঠ ধ্বনি। যুবরাজ, এ পর্যন্ত যা পড়ালাম এগুলো বুঝতে কি কোনো অসুবিধা আছে? না স্যার, কোনো বুঝছি স্যার। প্রশ্ন থাকলে এখন করো। না স্যার, বুঝছি স্যার। গুড, বাসায় আরো ভালো করে পড়বা, অসুবিধা থাকলে পরে প্রশ্ন করবা। তো এরপরে দেখো, কণ্ঠধ্বনি, যে ধ্বনির উচ্চারণের স্থান কণ্ঠনালী বা জিহ্বার, এগুলো তো সব বলেছি অলরেডি, এগুলো আর এখানে পড়ার দরকার নেই। এখানে কিছু নতুন জিনিস এসেছে, দেখো, কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি এগুলো জানি, দন্ত স্থ জানি। এখন দেখো কিছু নতুন জিনিস এসেছে, কণ্ঠ তালব্য ধ্বনি।
তাহলে কণ্ঠ তালু থেকে যা উচ্চারণ হয় সেটা হলো কণ্ঠ তালব্য। তারপরে হলো মূর্ধন্য, মূর্ধ থেকে যা উচ্চারণ হয়। হ্যাঁ, সরি, এটা তো বললাম। এবার বলছে কণ্ঠস্থ, কণ্ঠ আর ওষ্ঠ একসাথে যে ধ্বনি উচ্চারণ হয়। দন্ত আর ওষ্ঠ থেকে যা উচ্চারণ হয় দন্তস্থ। এরপর একটা দেখো, একটা গুরুত্বপূর্ণ ধ্বনি, স্পৃষ্ট ধ্বনি। এটা মনে রাখাটা একটু কঠিন, মনে রাখতে হবে। স্পৃষ্ট দেখো, ক এবং প বর্গের প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ ধ্বনিগুলোর উচ্চারণ কালে মুখ বিবরের বিশেষ স্থান স্পৃষ্ট হয়, এগুলোকে স্পৃষ্ট ধ্বনি বলে। স্পৃষ্ট মানে কি? ক, খ, গ একটা বিশেষ জায়গায় কম্পন তৈরি হয়, তাই এটাকে বলা হয় স্পৃষ্ট ধ্বনি। স্পৃষ্ট মানে কম্পন। তারপর ঘৃষ্ট ধ্বনি। আচ্ছা, খুব মজার মজার নাম। হ্যাঁ, দেখো, ঘৃষ্ট ধ্বনি, চ, ছ, বর্গীয় জ, ঝ। এই ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা এবং তালুর স্পর্শের পরপরই উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজাত ধ্বনি সৃষ্টি হয় বলে এগুলোকে ঘৃষ্ট ধ্বনি বলে। আচ্ছা, নাসিক্য বা অনুনাসিক ধ্বনি, যেসব ধ্বনি উচ্চারণের জন্য নাকের মধ্যে দিয়ে বাতাস আসা লাগে তাদেরকে অনুনাসিক ধ্বনি বলে। দন্তন্য, ম, ঙ এগুলো নাকি উচ্চারণে উচ্চারিত হয়, তাই এগুলোকে আমরা বলি অনুনাসিক ধ্বনি। আচ্ছা, এবার হচ্ছে অঘোষ ধ্বনি। ঘোষ বর্ণ উচ্চারিত হয় যেভাবে, সেটাই হচ্ছে অঘোষ ধ্বনি। এখন ঘোষ বর্ণগুলো কি? তালব্য স, মূর্ধন্য ষ এবং দন্তস্ব। এদেরকে যখন আমরা উচ্চারণ করি তখন আঘাতজনিত কোনো শব্দ এখানে সৃষ্টি হয় না, তাই এগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি, ঘোষ কোনগুলো? যেগুলো উচ্চারণের সময় আঘাত জাতীয় শব্দ সৃষ্টি হয়, আঘাতের ফলে শব্দ সৃষ্টি হয়, সেগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। আর যেগুলোর ক্ষেত্রে আঘাতজনিত শব্দ তৈরি হয় না সেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। যেমন তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, এগুলো হলো অঘোষ ধ্বনি। মনে রাখতে হবে এদের আরেকটা নাম আছে যেটাকে আমরা শ্বাস ধ্বনিও বলি। তাহলে এখন ঘোষ ধ্বনিগুলো কিন্তু শ্বাস ধ্বনি না, কিন্তু অঘোষ ধ্বনি যেগুলো এগুলো কিন্তু শ্বাস ধ্বনি। আমার কথা কি বুঝতেছে? না স্যার, বোঝো নাই? কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে স্যার। কোনো সমস্যা হচ্ছে বুঝতে? না স্যার। আচ্ছা, এরপরে আসো। একটু আগে আমরা অঘোষ ধ্বনি দেখলাম, যে যাদের উচ্চারণকালে আঘাতজনিত কোনো শব্দ সৃষ্টি হয় না, তারা হলো অঘোষ ধ্বনি। তাহলে ঘোষ হচ্ছে যাদের উচ্চারণে আঘাতজনিত শব্দ উৎপন্ন হয়। যেমন বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি এবং হ। ঠিক আছে, বর্গের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। তাহলে ক বর্গের গ হচ্ছে তৃতীয়, ঘ হচ্ছে চতুর্থ, উঙ হলো পঞ্চম। তাহলে এই তিনটা এবং হ, এরা একসাথে একইভাবে ক বর্গের ওই যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং হ, এরা হলো আঘাতজনিত কারণে এদের উচ্চারণের সময় শব্দ সৃষ্টি হয়, তাই এদেরকে আমরা বলি ঘোষ ধ্বনি। আচ্ছা, ঘোষ ধ্বনি আরেকটা সুন্দর নাম দেওয়া হয়েছে, নাদ ধ্বনি। নাদ মানে কি? নাদ মানে এই যে আমাদের যখন দিকের ঘর্ষণের ফলে শব্দ সৃষ্টি হয়, এটাকে আমরা বলি অনুনাদ। ঠিক আছে, তো এইরকম কম্পনজাত যে ধ্বনি সেটাকে আমরা বলি নাদ ধ্বনি। ঘোষ ধ্বনির আরেক নাম হলো নাদ ধ্বনি। তোমরা করবা কি, এই বিষয়গুলো খাতায় একটু সুন্দরভাবে একটা ছক করবা। ছক করে মনে রাখাটা বেশি সহজ। এভাবে আলাদা আলাদা ভাবে মনে রাখতে গেলে মুখস্থ করে মনে রাখা সম্ভব না। যেমন আমি সেই তোমাদের চেয়েও ছোট বয়সে যা শিখেছি তা কিন্তু আমার এখনো খুব ভালোভাবে মনে আছে। দেখো, আমি কিন্তু তোমাদেরকে মুখস্থ পড়াচ্ছি না বা বই থেকেও পড়াচ্ছি না, আমি কিন্তু পড়াচ্ছি আমার স্মৃতি থেকে। কারণ এই বিষয়গুলো যখন আমি ছোটবেলায় পড়েছিলাম এগুলো কিন্তু আমার মস্তিষ্কের মধ্যে সুন্দরভাবে গেঁথে গিয়েছিল। আমাদের যিনি বাংলা দ্বিতীয় পত্র নিতেন, হ্যাঁ, পরমেশ বাবু স্যার, তখনই তার বয়স ছিল অনেক। আমরা যখন 5-6-এ উঠে গেছে তখন তিনি মারা গিয়েছেন। ওনাকে আমি 3 বছর পেয়েছি। তো স্যারের প্রতি অনেক সম্মান, অনেক শ্রদ্ধা। এত সুন্দর করে আমাদেরকে বাংলা ভাষা, ব্যাকরণ শিখিয়ে দিয়ে গেছেন। আজকে আজকে কত বড় হয়ে গেছি, এখনো কিন্তু এগুলো ভুলে যাই নাই। হ্যাঁ, এখন তোমাদেরকে শিখাচ্ছি। তিনি ঠিক যেভাবে আমাদেরকে শেখাতেন হয়তো সেভাবে পারতেছি না, কিন্তু যতটুকু পারতেছি শেখানোর চেষ্টা করছে। তো বেসিক্যালি আমি তো সায়েন্সের টিচার, আমি তো বিজ্ঞানী বেশি পড়াই। এগুলো আসলে এভাবে আমার চর্চা কম, কিন্তু ওই যে প্রথমে ভালো করে শিখছিলাম সে তার রেশ কিন্তু এখনো রয়ে গেছে। হ্যাঁ,
এই জন্য ভালো করে শিখবা, যেটা শিখবা ভালো করে শিখবা, বুঝে শিখবা, আরেকজনকে বুঝাবা, তাহলে তোমার বোঝাটা আরো বেশি ভালো হবে। তুমি যেটা শিখলে সেটা আরেকজনকে শেখাবা, তাহলে তোমার নিজের মধ্যে বিষয়টা আরো পাকাপাকি ভাবে গেঁথে যাবে। এরপরে দেখো অল্প প্রাণধ্বনি। অল্প তো বুঝতে পারছো, কম। যেসব ধ্বনি উচ্চারণ সময় বাতাসের বেশি চাপ লাগে না, অল্প চাপ লাগে, হ্যাঁ, তাদেরকে অল্প প্রাণধ্বনি বলে। বা অল্প সময় বাতাস ধরে রাখতে হয় যে ধ্বনি উচ্চারণের সময়, তাদেরকে আমরা অল্প প্রাণ বলি। ক, গ, উঙ দ্রুত উচ্চারণ হয়ে যাচ্ছে, ক তাড়াতাড়ি উচ্চারণ হয়ে গেল, গ তাড়াতাড়ি উচ্চারণ হয়ে গেল, এদেরকে আমরা বলছি অল্প প্রাণ। এখন যদি বলি, এখন দেখো, বলতেছি ক, এটা তাড়াতাড়ি উচ্চারণ হয়ে গেল, কিন্তু বলছি খ, একটু সময় লাগছে, ঘ, একটু সময় লাগছে। তাহলে মহাপ্রাণ কি? যেসব ধ্বনি উচ্চারণ হতে একটু সময় বেশি লাগে, বাতাসের চাপ একটু বেশি লাগে, তাদেরকে আমরা বলতেছি মহাপ্রাণ ধ্বনি। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে যুবরাজ? না স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা ছোট্ট চার্ট দেয়া আছে, ধ্বনির প্রকৃতি, অঘোষ এবং ঘোষ। অল্প প্রাণ গুণগুলো ক, চ, ট, ত, প, এগুলো অল্প প্রাণ। মহাপ্রাণ কোনগুলো? খ, ছ, ঠ, থ, ফ। অর্থাৎ প্রতি বর্গের প্রথম যে অংশ, প্রথম ধ্বনিগুলা, সেগুলো হচ্ছে অল্প প্রাণ। দ্বিতীয় যেগুলা, সেগুলো হচ্ছে কি? মহাপ্রাণ। এখানে দেখো, মহাপ্রাণ। হ্যাঁ, আবার ক, চ, ট, ত, প এগুলো হচ্ছে অঘোষ, মানে এখানে কোনো আঘাতজনিত শব্দ তৈরি হয় না। কিন্তু তৃতীয় যে অংশ, তৃতীয় যে ধ্বনি আছে এবং চতুর্থ যে ধ্বনি আছে, এগুলো উচ্চারণ করতে গেলে কিন্তু আঘাতজনিত শব্দ উৎপন্ন হয়। এই জন্য এদেরকে আমরা বলছি ঘোষ ধ্বনি। এভাবে একটু মনে রাখবো। পরাশ্রয়ী ধ্বনি। পরাশ্রয়ী শব্দটার মানে তো আমরা বুঝতেই পারছি, আমরা অন্যের উপরে আশ্রয় নিয়ে থাকে যে, তাকে বলি পরাশ্রয়ী, পরজীবী। ঠিক আছে? যেমন কিছু গাছ আছে, লতানো গাছ, দেখবা আরেকটা গাছের উপর হয়ে থাকে, পরজীবী বলি, আগাছা বলি। ঠিক আছে? তো এইভাবে কিছু ধ্বনি আছে যাদের উচ্চারণ আরেকজনের সহায়তা ছাড়া হতে পারে না। ঠিক আছে? অর্থাৎ তারা নিজেরা নিজেরা আলাদাভাবে উচ্চারিত হতে পারে না, তাদের স্বতন্ত্রতা নেই। হ্যাঁ, তারা অন্যের উপরে নির্ভরশীল। এই ধরনের ধ্বনিকে আমরা বলছি পরাশ্রয়ী ধ্বনি। দেখো এখানে অনুস্বার, অনুস্বার, হ্যাঁ, যেমন টং। ঠিক আছে? দেখো এই অনুস্বার, তুমি এমনি অনুস্বারকে কোনো জায়গায় ব্যবহার করতে পারবা না, কিন্তু ট এর পরে দিলে টং, ঢ এর পরে দিলে ঢং। হ্যাঁ, তাহলে ট এবং ঢ এদের সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে, তাই একে বলা হচ্ছে পরশ্রয়ী ধ্বনি। বিসর্গ, ঠিক আছে, বিসর্গ, যেমন দ্রষ্টব্যের পরে আমরা বিসর্গ লাগাতে পারি। ঠিক আছে? বা দুঃখ, দয় রস্যু বিসর্গ এবং খ, আলাদা বিসর্গর কিন্তু কোনো উচ্চারণ নেই, কিন্তু যখন দয় রস্য এবং খ এর মধ্যে বিসর্গ আসে, তখন কিন্তু একটা নতুন অর্থ দোতনা তৈরি হয়। তাই এই বিসর্গ কিন্তু অন্য কারো সহায়তা ছাড়া উচ্চারিত হতে পারে না। চন্দ্রবিন্দু, ঠিক আছে, যেমন আমরা বলছি তারা, আবার যখন কাউকে সম্মান দিয়ে বলছি তখন তারা একটা চন্দ্রবিন্দু মানে উচ্চারণ করি। তাহলে এই যে ধ্বনিগুলা, এরা অন্যদের সহায়তা ছাড়া উচ্চারিত হতে পারে না, এদের স্বতন্ত্রতা নেই, আলাদাভাবে উচ্চারিত হতে পারে না। তাই এদেরকে আমরা বলি পরাশ্রয়ী ধ্বনি। এর আরেকটা সুন্দর নাম আছে, অযোগবহ ধ্বনি। অযোগবহ, অর্থাৎ অন্যর সাথে যোগ না করলে এরা উচ্চারিত হতে পারে না, তাই নাম হচ্ছে অযোগবহ ধ্বনি। আচ্ছা, তাহলে ধ্বনির মোটামুটি আজকে একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা শেষ করেছি। এখানে কিছু উচ্চারণ দেখানো হয়েছে, ধ্বনির উচ্চারণ। ঠিক আছে? এরপরে আছে কোথা থেকে উচ্চারিত হয়, কিভাবে উচ্চারিত হয়। হ্যাঁ, এই যে অংশগুলো আমরা এটা একটু দেখে আজকের অধ্যায় আমাদের তো শেষই হয়ে গেল অলরেডি। ধ্বনির উচ্চারণ আসলে কি? বলছে উচ্চারণ একটি বাচনিক প্রক্রিয়া। ঠিক আছে? উচ্চারণকে একটা বাচনিক প্রক্রিয়া বলা হচ্ছে। তো এক মিনিট একটু দাঁড়াও। হ্যাঁ, নাও, বলছে এখানে ধ্বনি বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, বা এটা নিয়ে আমাদের কেন আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, এখানে দেখো দ্বিতীয় পার্ট একটা খুব সুন্দর কথা বলা আছে। মনে রাখা প্রয়োজন প্রতিটি ধ্বনি প্রতীকের নিজস্ব উচ্চারণ
ও ধ্বনি গাম্ভীর্য আছে। অর্থাৎ প্রত্যেকটা ধ্বনির আলাদা একটা স্বতন্ত্রতা আছে। একাধিক ধ্বনি একসাথে যখন একটা শব্দ তৈরি করে, ঠিক আছে, তখন কোনো ধ্বনির প্রতীকের উচ্চারণ কোথাও পরিবর্তিত হয়ে যায়, আবার কোথাও অপরিবর্তিত থাকে। হ্যাঁ, তো এই কারণে আমাদেরকে দেখতে হবে যে যখন দুটো ধ্বনি মিলে একটা ধ্বনি উচ্চারিত হয়, তখন কোন ধ্বনিটার উচ্চারণ পরিবর্তিত হলো আর কোনটার হলো না, সেটা জানার জন্য আমাদের এই ধ্বনিগুলো সম্পর্কে জানতে হবে। এখানে বলেছে দুই ভাবে ধ্বনি বা ভাষাকে প্রকাশ করা যায়। এক হচ্ছে মুখ দিয়ে উচ্চারণ করে, আরেকটা হলো লিখে। ঠিক আছে, তো যেভাবেই তোমরা প্রকাশ করো না কেন, বানান এবং বিশুদ্ধতা অবশ্যই রক্ষা করতে হবে, না হলে কিন্তু এই আমাদের শব্দের অর্থ বিকৃতি ঘটবে। হ্যাঁ, অর্থাৎ এক অর্থ থেকে আরেক অর্থে পরিণত হবে। ওই যে সেদিন বলেছিলাম না, কপাল আর কপল, মনে আছে? কপাল জি মানে স্যার। কপাল মানে ভাগ্য, আর কপল মানে হলো গান। কপাল মানে স্যার গাল স্যার। হ্যাঁ, তো এখানে যদি ধ্বনি উল্টাপাল্টা হয়ে যায়, তখন কি হয়ে যেত? টিচার এখানে কি হাসির পাত্র হয়ে যেত না স্টুডেন্টদের হ্যাঁ কাছে? স্যার। এই তো, উনি তো অনেক বুদ্ধিমান বলে ওখানে পার পেয়ে গেছে। আচ্ছা, যা হোক, তো মনে রাখা প্রয়োজন এখানে, অলরেডি আমরা এটা পড়েছি। এখানে বলছে নিচে এ ধ্বনির উচ্চারণ রীতি উল্লেখ করা হলো। তো বলছে বাংলায় বর্ণমালায় বর্তমানে মোট 11টি স্বরবর্ণ আছে, অ থেকে ও পর্যন্ত। তো প্রমিত বাংলা উচ্চারণে মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টা। রস্বই এ, এ, আ, অ, ও এবং ঔ, এগুলো হচ্ছে আমাদের প্রমিত বাংলার ক্ষেত্রে। বাংলা মুখের ভাষায় স্বরধ্বনি এ ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এই বর্ণের জন্য পৃথক কোনো বর্ণ চিহ্ন বাংলা বর্ণমালায় নেই। অর্থাৎ আমরা কিন্তু যখন বলি আমাদের, তখন আ বলছি। হ্যাঁ, এখন যদি আমরা বাংলায় কাউকে ডাকি, এই এদিকে আসো, তা এ তুমি কিভাবে লিখবা? এর জন্য কি কোনো বর্ণমালা আছে? হ্যাঁ, আমরা লিখি এই, না স্যার। আমরা লিখি এ আর রস্বই, কিন্তু আমরা বলি এই। হ্যাঁ, তাহলে এ কোথা থেকে আসলো? তাহলে অ এবং এ, এই দুটোকে একসাথে করে হয়েছে এ। ঠিক আছে, এখন এই এ আমাদের এই যে ধ্বনিটা, এটা বাংলায় প্রচুর ব্যবহৃত হয়, কিন্তু এটা প্রকাশের জন্য আলাদা কোনো বর্ণ আমাদের নেই। সেই কথাটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তারপর দেখো এ ধ্বনির উচ্চারণ। পূর্বে উল্লেখ করা হয়েছে যে এ ধ্বনির কোনো স্বতন্ত্র ধ্বনি নেই বা চিহ্ন নেই। কয়েকটি ক্ষেত্রে এ ধ্বনির উচ্চারণ এ হয়। যেমন শব্দের শুরুতে যুক্ত ব্যঞ্জনে উময় গয় আকার থাকলে তখন এ হয়। যেমন উময় গয় আকার আমরা বলি জ্ঞাত। ঠিক আছে, উময় গয় আকার তখন আমরা বলি জ্ঞান। হ্যাঁ, জ্ঞাপন। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা একদম খুব সিম্পল। এরপরে বলছে অন্তর্য ফলা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে আকার বা আধ্বনি উচ্চারণ প্রায় ক্ষেত্রেই এক হয়। যেমন ক্ষয় জফলা আকার আমরা বলছি খ্যা, ক্ষয় জফলা আকার খ্যা, যেমন খ্যাতি, ব্যাপার, ত্যাগ। তো দেখো এই জফলা এবং আকার হলে তখন এ ধ্বনি উচ্চারিত হচ্ছে। হুম, তাহলে এটা মনে রাখতে হবে এ ধ্বনি কোনটা, যেটা বাংলা ভাষায় ব্যবহৃত হয়, কিন্তু বাংলা বর্ণমালায় এর কোনো চিহ্ন বা প্রকাশবাচক চিহ্ন নেই, সেটাকে আমরা বলছি এ ধ্বনি। তাহলে আজকে আমাদের অধ্যায়টা এখানে শেষ হয়ে গেল। অনুশীলনীটা একটু দেখবা। আগামী দিন আমরা সন্ধি শুরু করব। কি পড়বো আগামী দিন? সন্ধি। সন্ধি। আচ্ছা, তাহলে এই যে পড়লাম আজকে আমরা বর্ণমালা, এটা কি বুঝতে কারোর তোমার কোনো সমস্যা আছে বলো? হ্যাঁ স্যার, বুঝছি তো স্যার। আচ্ছা, ব্যাকরণের কোথাও কোনো অসুবিধা থাকলে বাসায় খুব ভালো করে আমি যা পড়লাম প্রয়োজনে আরেকবার একটু ইয়ে করবা, পুরো অংশটা ভালো করে পড়বা। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তো কি করবে, খাতায় লিখবে এবং আমাকে প্রশ্ন করবে। আজকে আমরা দুইটা গুরুত্বপূর্ণ অংশ শেষ করেছি, একটা হচ্ছে ব্যাকরণ আর একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব, তাই না? ব্যাকরণ শেষ জি করেছি, স্যার। ধ্বনি ও বর্ণ শেষ করেছি। আমাদের আগামী দিন আমরা পড়বো আগের বছর সন্ধি স্যার। সন্ধি পড়বো। হ্যাঁ, তাহলে
আর তোমাদের গ্রুপে ম্যাডামকে একটা মেসেজ দিয়ে দিও যে ম্যাডাম আজকে ক্লাসে উপস্থিতি কম ছিল। হ্যাঁ, আপনি যাতে সবাই আসে সেভাবে যেন ম্যাডাম একটু সবাইকে ম্যাডামকে একটু মেসেজ দিন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। আর এই ক্লাসটা যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে আমাদের গ্রুপের পেজে এই ক্লাসটা আপলোড করে দিব, ওখান থেকে দেখে নিতে পারবেন। তো ভালো থাকো তাহলে, হ্যাঁ, গুড বাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।